আমাদের যে সাবজেক্টটা আজকে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এবং অ্যাডভান্স ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এই দুটো সাবজেক্ট। চ্যাপ্টারের নাম হচ্ছে পার্টনারশিপ বা অ্যাডমিশন। আমরা 9-10 থেকেই পার্টনারশিপ ওয়ার্ডটা কিন্তু শুনে আসতেছি, বা ছোটবেলা থেকেই শুনে আসতেছি পার্টনারশিপ ওয়ার্ডটা। তো তোমাদের মধ্য থেকে একটু শুনতে চাই, পার্টনারশিপ বলতে আসলে কি বুঝো তুমি? দু একজন একটু বলো তো দেখি, পার্টনারশিপ বলতে তুমি কি বুঝো? তোমার নিজে থেকে বলো, বলো। তার এক বা একাধিক একজনের অধিক ব্যক্তি মিলে যে ব্যবসায় শুরু করে। একের অধিক ব্যক্তি মিলে যে ব্যবসা শুরু করে ওইটাকে তুমি হ্যাঁ, পার্টনারশিপ বলছো। ওকে, ভেরি গুড। আর হ্যাঁ। আর কেউ? 20 জনের নিচে, আর ব্যাংকিং ক্ষেত্রে 10 জনের নিচে। ভেরি গুড, মানে সর্বোচ্চ হলো 20 জন, আর ব্যাংকিং ক্ষেত্রে হলে সর্বোচ্চ 10 জন। ওকে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। আর কে বলবে? এর মাধ্যমে দুই বা ততোধিক ব্যক্তি যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা। দুই বা ততোধিক ব্যক্তি মিলে ব্যবসা করবে, ঠিক আছে। তো তারা যে ব্যবসাটা করবে, তাদের কোনো দলিলপত্র থাকবে না, কি মনে হয়? চুক্তির মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা, চুক্তি। লিখিত এখানে চুক্তি। চুক্তিটা অবশ্যই থাকতে হবে। চুক্তির মাধ্যমে, চুক্তি থাকতে হবে, ভেরি গুড। চুক্তি থাকতে হবে। তাহলে ইচ্ছা মতো যে কোনো ব্যবসা করা যাবে, স্মাগলিং, হেরোইন পাচার, যে কোনো ব্যবসা করা যাবে হ্যাঁ ভাইয়া। চুক্তি করে। স্যার, এটা এটা সেই অংশীদারি আইন অনুসারে গঠন করতে হ্যাঁ, হবে। এটা আইন অনুসারে, 1932 সালের অংশীদারি আইন অনুসারে সব ব্যবসা করা যাবে না। হ্যাঁ, 1932 সালের অবৈধ কোনো ব্যবসা করা যাবে না, বৈধ ব্যবসা করতে হবে। তো এখানে আমরা একটা সংজ্ঞা দিয়েছি, জাস্ট এটা পড়ে নিবা তোমরা, যে দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জন ও নিজেদের মধ্যে উক্ত মুনাফা বন্টনের উদ্দেশ্যে। তাহলে প্রথম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, মানে পার্টনারশিপ যে ব্যবসাটা, প্রথম উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন এবং নিজেদের মধ্যে তা বন্টন করতে হবে। স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় গঠন ও পরিচালনা করে তাকে অংশীদারি ব্যবসা বলে। এখন জোর করে একজন আর একজনকে চাপিয়ে দিলে তো হবে না, স্বেচ্ছায় হতে হবে। যে হ্যাঁ, ও বলে যে আমিও করব, ও বলবে আমিও রাজি, কোনো সমস্যা নেই। তাহলে স্বেচ্ছায় হতে হবে। আচ্ছা, তাহলে এখানে বললো যে মুনাফা অর্জন আর মুনাফা বন্টনের উদ্দেশ্যে স্বেচ্ছায় যে ব্যবসা গঠন ও পরিচালনা করা হয় তাকেই বলে পার্টনারশিপ ব্যবসা। কমপক্ষে 2 জন লাগবে, 2 জনের নিচে হবে না। একজন মিলে পার্টনারশিপ হয় না, তাহলে এক মালিকানা ব্যবসা হয়ে যাবে। তাহলে কমপক্ষে 2 জন লাগবে এবং সর্বোচ্চ 20 জন। আর যদি ব্যাংক হয়, ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে 10 জন হলেও হবে, মানে 10 জনের মধ্যে। 1932 সালের আইন অনুযায়ী এটা গঠিত, পরিচালিত হয়। তাহলে এটা হচ্ছে সংজ্ঞা, এটা হচ্ছে পার্টনারশিপ ব্যবসার সংজ্ঞা। এখন ধরো 2 জন তোমরা ব্যবসা করতেছো, তো তোমাদের হঠাৎ করে মনে হলো যে আমাদের ব্যবসার যা অবস্থা, আমরা আর একজনকে আমাদের ব্যবসায় নিতে চাই। অনেক সময় হয় না যে একটা সেলিব্রিটিকে যদি তুমি ব্যবসায় নাও পার্টনার হিসাবে, তাহলে তোমার ব্যবসায়ের ভ্যালুটা আরো বেড়ে যাবে, মানুষ আরো বেশি বেশি প্রোডাক্ট কিনবে, এরকম হতে পারে। তো যেমন ধরো আমাদের বাংলাদেশের অনেকগুলো সিনেমার নায়ক আছে, তার মধ্যে এখন ভালো ব্যবসা সফল সিনেমা করছে সাকিব খান। এখন তুমি যদি মনে করো যে সাকিব খানকে যদি আমার ব্যবসায় নিয়ে আসা যায়, তাহলে আমার ব্যবসায়ের ভ্যালু বেড়ে যাবে, মানুষজন আমার ব্যবসায়ের নামটা জানবে এবং আমার প্রোডাক্ট সেল হবে বেশি। আবার কেউ যদি মনে করে যে আমি মোশাররফ করিমকে নিতে চাই, তাহলে এই যে যাদের গুডউইল আছে, যাদের সুনাম আছে, তাদেরকে তুমি চাইলে ব্যবসায় নিতে পারো। তো এটাকে আমরা বলছি অ্যাডমিশন, অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার। তাহলে 2 জন মিলে অলরেডি ব্যবসা করতেছো, নতুন আর একজনকে তোমরা নিতে চাচ্ছ। তো এখানে কিছু জিনিস, ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে, যে পূর্ব প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসায়ের মূলধন বৃদ্ধিতে, দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজনে, সুনাম বৃদ্ধিতে ও ব্যবসায় অন্যান্য সুবিধা লাভের উদ্দেশ্যে নতুন অংশীদার আগমন হয়। এখন নতুন যে একজন তুমি অংশীদার নিতে চাচ্ছ, ধরো ব্যবসায়ের মালিক ছিলে আগে 2 জন, এখন চাচ্ছ নতুন আরেকজনকে নিব, তো নতুন আরেকজন কেন নিবা? হয় তোমার ব্যবসায়ের মূলধন কম আছে, নতুন আরেকজন আসলে সে তোমার ব্যবসায় মূলধন দিবে, এই একটা কারণ হতে পারে। আর একটা কারণ হইতে পারে যে সে অনেক দক্ষ, অভিজ্ঞ, তাহলে তাকে তোমার ব্যবসায়ের প্রয়োজন। অথবা সে একজন সেলিব্রিটি, তার সুনাম আছে ব্যবসায়, তাহলে তাকে নিলে তোমার ব্যবসা বাড়বে। মানে বিভিন্ন কারণে হইতে পারে, হয় মূলধনের জন্য, নাই দক্ষ ব্যবস্থাপনা, অথবা সুনাম, অথবা তোমার ব্যবসায় অন্যান্য সুবিধা, যে আমার ব্যবসা ওকে নিলে এই কারণে ভালো হবে।
তাহলে এই বিভিন্ন উদ্দেশ্যের কারণে তুমি কিন্তু নতুন আরেকজন পার্টনার তোমার ব্যবসায় নিতে যাচ্ছ। এটাকেই আমরা বলছি অ্যাডমিশন অফ এ নিউ পার্টনার। আচ্ছা, তো যখন নতুন একজন পার্টনার নিবা, আগে থেকে তোমরা যে দুইজন ব্যবসা করতেছো, এই দুইজন ব্যবসা করার সময় তোমাদের লাভ হইতে পারে, ব্যবসায় ক্ষতি হইতে পারে, তাই না? এরকম বিভিন্ন জিনিস তো হইতে পারে ব্যবসা, আগে থেকে যে দুইজন ব্যবসা করতেছো। তো এখানে কিছু জিনিস আগেই মূল্যায়ন করতে হবে। যেমন ধরো হচ্ছে বর্তমান সম্পত্তি ও দায়ের পুনর্মূল্যায়ন, রিভ্যালুয়েশন অফ এক্সিস্টিং অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। 3 নাম্বার ব্যক্তিকে নেওয়ার আগে, ধরো সাকিব খানকে নেওয়ার আগে তোমরা যে দুইজন ব্যবসা করতে, ধরো আমি একটা ব্যবসা ইয়ে করে দিলাম যে অপু বিশ্বাস আর বুবলি, এরা দুজন ব্যবসা করে পার্টনারশিপে। অপু বিশ্বাস আর বুবলি দুজন পার্টনারশিপে ব্যবসা করে। তা তারা নতুন একজন পার্টনার সাকিব খানকে নিতে চায় তাদের ব্যবসায়। তো যেহেতু অপু আর বুবলি অনেকদিন ধরে ব্যবসা করতেছে, তো সাকিব খানকে নেওয়ার আগে তাদের মধ্যে যে লাভ ক্ষতি আছে, তাদের মধ্যে যে সম্পত্তি দায় আছে, সেগুলো একটা মূল্যায়ন করতে হবে। সেগুলোর মূল্যায়ন করে, ধরো জানুয়ারি মাস থেকে সাকিব খান জয়েন করবে, তাহলে ডিসেম্বরের 31 তারিখে ওদের ব্যবসায়ের একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে, যে সম্পদের পরিমাণ, দায়ের পরিমাণ, লাভ ক্ষতির পরিমাণ, টোটাল ব্যবসায়ের একটা মূল্যায়ন করে ফেলতে হবে। তারপরে জানুয়ারির 1 তারিখ থেকে সাকিব খান জয়েন করবে। তাহলে সেক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে, যে তোমার সম্পত্তি দায়ের পুনর্মূল্যায়ন করতে হবে নতুন পার্টনারশিপ, নতুন পার্টনার নেওয়ার সময়, নেওয়ার আগেই। তারপরে সঞ্চিতি, মুনাফা বা ক্ষতির সমন্বয় সাধন। এখন মনে করো যে প্রতিটা প্রতিষ্ঠান তার যে লাভ হয়, লাভের টাকা থেকে একটা টাকা কিন্তু সে জমা রাখে, ওই টাকায় হাত দেয় না, এটাকে বলে সঞ্চিতি। বা আমরা নাম শুনেছি জেনারেল রিজার্ভ। এই রিজার্ভ করে রেখে দেয় টাকা, কেন রেখে দেয়? যে ব্যবসায় যে কোনো সময় খারাপ সময় যেতে পারে, তখন টাকার দরকার হতে পারে, তাহলে আলাদা একটা ফান্ডে টাকাগুলো রেখে দেয়। তো নতুন পার্টনার যে তুমি নিবা, সাকিব খান যে আসতেছে, তাহলে অপু আর বুবলি তো আগে থেকে টাকা জমা করে রেখে দিয়েছে। মনে করো ওইখানে 20 লাখ টাকা আছে, তাহলে ওই 20 লাখ টাকা সাকিব খান আসার আগে ওরা ভাগ বাটোয়ারা করে নিবে। যে সাকিব খান তো নতুন পার্টনার, কিন্তু ওই টাকা তো কষ্ট করে তারা আগে জমিয়েছে, তাহলে ওই টাকা আগে তারা ভাগ করে নিয়ে নিবে, সঞ্চিতির টাকা। এরপরে সুনামের সমন্বয় সাধন। সাকিব খান আসার পরে ব্যবসার একটা সুনাম আছে না, নতুন পার্টনার আসলে ব্যবসার একটা সুনামের মূল্যায়ন করতে হবে। তারপরে হচ্ছে মূলধন সরবরাহ, সে কি পরিমাণ মূলধন সরবরাহ করবে, এই বিষয়গুলো নতুন পার্টনারের সাথে রিলেটেড। তো আমাদের এই চ্যাপ্টারে 3টা ক্যাটাগরির অঙ্ক আছে। একটা হচ্ছে অ্যাডমিশন, একটা হচ্ছে রিটায়ারমেন্ট। অ্যাডমিশন মানে নতুন একজন পার্টনার তুমি নিচ্ছ। আর একটা হচ্ছে রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্টটা কি? যে একজন পার্টনার স্বেচ্ছায় চলে যাচ্ছে, যে না ভাই আমি আর তোমাদের সাথে ব্যবসা করব না, আমি অন্য ব্যবসায় চলে যাব, না আমি তোমাদের সাথে আর থাকতে চাই না। তাহলে অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, অ্যাডমিশন এবং রিটায়ারমেন্ট। একজন নতুন পার্টনার আসতেছে আর একজন পার্টনার চলে যাচ্ছে। আর একটা হচ্ছে ডিসলিউশন। এই ডিসলিউশন হচ্ছে ব্যবসাটাই পুরোটা শেষ করে দিছে, মানে এই ব্যবসা আর চলবে না, একদম টোটালি ক্লোজ। তাহলে আমাদের পরীক্ষায় আসে হচ্ছে অ্যাডমিশন আর রিটায়ারমেন্ট, একটা নতুন পার্টনার আসতেছে আর একটা পার্টনার, পুরনো পার্টনার চলে যাচ্ছে। অ্যাডমিশন আর রিটায়ারমেন্ট, এই দুইটা পরীক্ষায় আসে। এর মধ্যে বেশি আসে অ্যাডমিশন, তাহলে অ্যাডমিশনটা ভালো করে শিখতে হবে। তাহলে এই যে নতুন পার্টনার যে আসলো আমাদের ব্যবসায়ে, এই আমাদের যে কোনো চ্যাপ্টারে দেখবা প্রধান কাজ জাবেদা করতে হয়। নতুন পার্টনার আসুক বা ব্যবসা কিভাবে চলে, যে কোনো চ্যাপ্টারে দেখবে যে জাবেদা ছাড়া কিন্তু আমাদের ব্যবসা চলে না। আমাদের প্রথম জিনিস হচ্ছে জাবেদা করতে হবে। তো এখানেও যখন আমাদের একটা নতুন পার্টনার আসবে, তখন কিন্তু আমাদের জাবেদা দিতে হবে। এই জার্নালের একটা ফরম্যাট আছে এখানে, প্রায় 6টা জাবেদা আমাদেরকে এখানে দিতে হবে। সম্পত্তি বৃদ্ধি পেলে একরকম জাবেদা, সম্পত্তি কমে গেলে একরকম জাবেদা। হয় না যে নতুন পার্টনার আসলে আমার সম্পত্তি বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে, দুই রকমই হতে পারে। তো সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে সম্পদ তো ডেবিট হয় সবসময়, তাহলে সম্পদ ডেবিট, তাহলে পার্টনার্স অ্যাসেট ডেবিট। আর রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন মানে মূল্যায়ন, রিভ্যালুয়েশন মানে হচ্ছে মূল্য, সম্পদের যে মূল্যায়নটা করতেছি, তাহলে রিভ্যালুয়েশন ক্রেডিট হবে। তাহলে নতুন সম্পদ যদি বৃদ্ধি পায়, পার্টনারদের অ্যাসেট ডেবিট হবে আর রিভ্যালুয়েশন ক্রেডিট হবে। আর সম্পদ যদি কমে যায় তাহলে উল্টা জাবেদা। কমে গেলে কি জাবেদা হবে বলো তো?
রিভ্যালুয়েশন ডেবিট আর পার্টনার। রিভলিউশন ডেবিট, পার্টনার্স অ্যাসেটস ক্রেডিট। তাহলে উল্টা যাবেদা হবে। তাহলে মনে রাখবা, সম্পদ যদি বৃদ্ধি পায় সম্পদ ডেবিট, তাহলে পার্টনার্স অ্যাসেট ডেবিট। এখন এখানে তো আর তুমি একা না যে ভাইয়া শুধু অ্যাসেট লিখলে হবে না, এখানে তো আরো পার্টনার আছে, আরো ব্যক্তি আছে, তাহলে পার্টনার্স অ্যাসেট লিখতে হবে ডেবিট। আর যেহেতু এটা পুনর্মূল্যায়ন করছো, এটা পুনর্মূল্যায়নের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এই জন্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তাহলে পার্টনার্স অ্যাসেট ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। আর যদি ক্ষতি হয়, মানে সম্পদ কমে যায়, তাহলে উল্টা যাবে দা, তখন রিভ্যালুয়েশন অ্যাসেট ডেবিট আর পার্টনার্স অ্যাসেট ক্রেডিট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সম্পদ বৃদ্ধি পেলে, হ্রাস পেলে। এবার আসো দায়, দায় বৃদ্ধি বা হ্রাস। এটা একটু স্যার, নর্মালি, ক্রেডিটটা একটু বুঝি নাই, রেভলিউশনের ক্রেডিটটা। আচ্ছা আচ্ছা, নর্মালি আমাকে একটু বলো তো যে তুমি একটা ফার্নিচার কিনলে, যাবে দে কি হবে? একটা ফার্নিচার কিনলে যাবে দা কি হবে? ডেবিট, ক্যাশ ক্রেডিট। যন্ত্রপাতি ফার্নিচার ডেবিট, ডেবিট, নগদান ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। হ্যাঁ, তুমি যদি একটা ফার্নিচার কেনো, তাহলে যাবে দা হয় ফার্নিচার ডেবিট। আসবে। না, বাংলায় বলা যাবে না, ইংলিশে বলতে হবে। একটা ফার্নিচার যদি তুমি কেনো, ফার্নিচার ডেবিট হয়, তাই তো? আর ক্রেডিট হয় কি? ক্যাশ। 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 একটা ফার্নিচার ডেবিট হয়, ক্যাশ ক্রেডিট হয়। তাহলে একটা সম্পদ যদি ব্যবসায় আসে, ফার্নিচার ডেবিট হয়। ফার্নিচার কিন্তু একটা সম্পদ, এটা কিন্তু একটা অ্যাসেট, এটা কিন্তু একটা অ্যাসেট, অ্যাসেট ডেবিট হয়। মানে মূল বিষয় হচ্ছে অ্যাসেট ডেবিট হয় আর ক্যাশ ক্রেডিট হয়। তো আমরা এখানে নতুন যে অংশীদার নিচ্ছি, নতুন অংশীদার নেওয়ার ফলে ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তাহলে সম্পদ যদি বৃদ্ধি পায় তো সম্পদ ডেবিট হবে। যে কোনো সম্পদ যদি বৃদ্ধি পায় সম্পদ ডেবিট, এই জন্য পার্টনার্স অ্যাসেট ডেবিট হবে। আর বৃদ্ধিটা কেন পাচ্ছে? কারণ আমরা এটা পুনর্মূল্যায়ন করছি, যে আমার সম্পদ আগে এরকম ছিল, নতুন একজন পার্টনারকে আমি নিলাম, সে আমার ব্যবসায় টাকা বিনিয়োগ করেছে, এখন নতুন করে আমি পুনর্মূল্যায়ন করছি, তাহলে এই পুনর্মূল্যায়ন ক্রেডিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে এই যাবে, তাহলে কি বুঝছো? জি স্যার। তাহলে আচ্ছা, সম্পদ বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে, এটা ডিপেন্ড করতেছে আমি যে নতুন পার্টনার যাকে নিচ্ছি তার উপরে। সেই নতুন পার্টনারের উপরে ডিপেন্ড করতেছে যে আমার সম্পদ কি বৃদ্ধি পাবে নাকি সম্পদের মূল্য কমে যাবে। এটা অঙ্কের মধ্যে বলা থাকবে, অঙ্কে কি বলা থাকবে সেটার উপর ডিপেন্ড করতেছে যে সম্পদ বৃদ্ধি পাবে না কমে যাবে। তাহলে জাবেদার ফর্মেট আমাকে মুখস্থ করতে হবে যে সম্পদ বৃদ্ধি পেলে কি জাবেদা, আর সম্পদ হ্রাস পেলে কি জাবেদা। সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ ডেবিট হবে, অ্যাসেট ডেবিট হবে, আর রিভ্যালুয়েশন ক্রেডিট। আর যদি সম্পদ কমে যায় তাহলে অ্যাসেট ক্রেডিট হবে, সম্পদ কমে গেলে অ্যাসেট ক্রেডিট হয়, আর রিভ্যালুয়েশন ডেবিট হবে। তাহলে সম্পদ বৃদ্ধি আর সম্পদ হ্রাস, এটা কি মনে থাকবে বলো? জি জি স্যার। স্যার। জি স্যার, স্যার। এবার দায় বৃদ্ধি দায় হ্রাস। নর্মালি কিন্তু আমরা জানি দায় ক্রেডিট হয়, সম্পদ যেমন ডেবিট হয়, দায় কিন্তু ক্রেডিট হয়। তাহলে দেখো এখানে পার্টনার্স লাইবিলিটি ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে, দায় বৃদ্ধি পেলে দায় ক্রেডিট হয়, তো আমরা এখানে দায় ক্রেডিট দিছি, শুধু লাইবিলিটিস না, পার্টনার্স লাইবিলিটিস আর রিভ্যালুয়েশন ডেবিট। কিন্তু দায় যদি কমে যায় তখন আবার দায় ডেবিট হয়ে যাবে, পার্টনার্স লাইবিলিটি ক্রেডিট ডেবিট হয়ে যাবে আর রিভ্যালুয়েশন ক্রেডিট হবে। তাহলে জাবেদা একই, শুধুমাত্র বৃদ্ধি পেলে আর হ্রাস পেলে বিপরীত জাবেদা হয়ে যায়। তাহলে এখন যদি এই জাবেদা মুখস্থ না করো বা মনে না থাকে, এটা মুখস্থ করার কিছু নেই, মনে থাকবে। সম্পদ বৃদ্ধি পেলে অ্যাসেট ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। আর সম্পদ হ্রাস পেলে অ্যাসেট ক্রেডিট হয়ে যাবে, রিভ্যালুয়েশন ডেবিট হয়ে যাবে। আর দায় ঠিক তার বিপরীত, দায় বৃদ্ধি পেলে দায় ক্রেডিট আর রিভ্যালুয়েশন ডেবিট, আর দায় হ্রাস পেলে তখন দায় হয়ে যাবে ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। তাহলে এটা কিন্তু নর্মাল জিনিস, ভেঙে ভেঙে আমি লিখে দিয়েছি, তোমাকে মনে রাখতে হবে। নতুন অংশীদার যদি কোনো টাকা পয়সা নিয়ে আসে, নতুন অংশীদার যদি মূলধন নিয়ে আসে, তখন এটার জন্য একটা যাবে, ক্যাশ ডেবিট হবে। নতুন অংশীদার যদি মূলধন নিয়ে আসে তাহলে ব্যবসার ক্যাশ টাকা পাচ্ছে না, তাহলে ক্যাশ ডেবিট। আর নিউ পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট, নতুন যে পার্টনার তার ক্যাপিটালটা ক্রেডিট হবে। আমরা জানি ব্যবসায় মালিক মূলধন বিনিয়োগ করলে ক্যাশ ডেবিট হয়, ক্যাপিটাল ক্রেডিট হয়। তো আমরা এখানে নিউ পার্টনার্স ক্যাপিটাল লিখবো, কারণ নতুন যে আসতেছে তার টাকা, তো সেই তো টাকা নিয়ে আসতেছে, তাহলে ক্যাশ ডেবিট, নিউ পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট।
এখানে জেনারেল রিজার্ভ, ইনকাম স্টেটমেন্ট, প্রফিট লস অ্যাকাউন্ট, নিট প্রফিট নিট লস থাকলে, অর্থাৎ আমাদের ব্যবসায় ওই যে অপু বিশ্বাস আর বুবলি, তারা যে ব্যবসা আগে থেকে চালাচ্ছিল, সেই ব্যবসায় জেনারেল রিজার্ভ থাকতে পারে। জেনারেল রিজার্ভ মানে হচ্ছে তাদের লাভের টাকা থেকে আলাদা একটা ফান্ড করে রেখে দেয়, যে এই টাকায় আমরা হাত দিব না, যদি কখনো বিপদ আসে তখন এই টাকা থেকে আমরা হাত দিব। এই টাকাটা কাদের? এটা তো আর সাকিব খান এসে নিতে পারবে না, এটা অপু বিশ্বাস আর বুবলির টাকা। সাকিব খানকে তো ওই টাকায় ভাগ বসাইতে পারবে না, কারণ সাকিব খান তো মাত্র পরে আসতেছে। তারপরে তাদের যে নিট ইনকাম, তাদের যে প্রফিট প্রফিট লস অ্যাকাউন্ট, যাই হোক, প্রফিট হোক বা লস হোক, যাই থাকুক না কেন, এটা কিন্তু ওল্ড পার্টনার্স অর্থাৎ অপু বিশ্বাস আর বুবলি ভাগ করে নিবে, এটা কিন্তু সাকিব খান নিবে না। তাহলে এটা যাবে হচ্ছে জেনারেল রিজার্ভ ডেবিট আর ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। জেনারেল রিজার্ভ ডেবিট, ওল্ড ওল্ড পার্টনার। এখন জেনারেল রিজার্ভ না হয়ে যদি নিট ইনকাম স্টেটমেন্ট হয়, তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। তাহলে যখন আমাদের পুরনো পার্টনাররা তাদের জেনারেল রিজার্ভ, ইনকাম স্টেটমেন্ট এইগুলা যখন ক্লোজ করে দিবে, যে যেহেতু সাকিব খান নতুন করে আসতেছে, তাহলে আগে যে টাকা জমানো ছিল ব্যবসায়, ওই টাকা এরা ভাগ করে নিবে, সাকিব খানরে দিবে না। সাকিব খান আসার আগেই তারা ওই টাকা ভাগ বাটোয়ারা করে নিবে। তাহলে ওই টাকা, জেনারেল রিজার্ভের টাকা, যখন তারা ওল্ড পার্টনার্সটা পাবে, এই 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 জেনারেল রিজার্ভের টাকা কিন্তু নতুন পার্টনার পাবে না, ওল্ড পার্টনাররা পাবে। তাহলে নর্মালি জেনারেল রিজার্ভ এটাকে সঞ্চিতি বলা হয়, আর সঞ্চিতি নর্মালি ক্রেডিট হয়। কিন্তু যখন আমি জেনারেল রিজার্ভটাকে নিঃশেষ করে দিব, শেষ করে দিব, তখন জেনারেল রিজার্ভ তো আমি ডেবিট করে দিব আর ওল্ড পার্টনার্স ক্রেডিট করে দিব। তাহলে 6 নাম্বারটা কি বোঝা যায়? ভাইয়া নিচে যে আবার ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ডেবিট তারপর হচ্ছে ইনকাম সামারি ক্রেডিট করলো ওইটা। এইটা আলাদা যাবে না, এটা অন্য আর একটা যাবে না, ওইটা আমি পরে শেখাচ্ছি। আমি শুধু জেনারেল রিজার্ভ আর ইনকাম স্টেটমেন্টটা শেখাচ্ছি, যে আগে থেকে যে জেনারেল রিজার্ভ ব্যবসায় এই ছিল। দুইটা জাবেদা দেওয়ার পর কি সবসময় ক্লোজ করে দিতে হবে? উম, দুইটা জাবেদা দেওয়ার পরে, এগুলা কি ক্রেডিট ব্যালেন্সটাকে এটা সব ডেবিট করে দিতে হবে? হ্যাঁ, যখন আমি নিঃশেষ করে দিব, জেনারেল রিজার্ভ যদি আমি ক্লোজ করে দিতে চাই, তখন তো আমাকে এই সিস্টেম করতে হবে। তখন আমাকে জেনারেল রিজার্ভ ডেবিট করতে হবে এবং সেগুলা পার্টনারদের ক্যাপিটালের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট হয়ে যাবে। মানে বিষয়টা এরকম, মনে করো যে অপু বিশ্বাস আর বুবলির 1 লাখ টাকা জমানো ছিল, তার মানে এক একজন যদি 50-50 হয়, তাহলে 50,000 50,000 করে এই টাকা তারা কি করবে জানো, এই টাকাটা তারা নিয়ে তাদের যে ব্যবসায় মূলধন আছে না, তাদের মূলধনের সাথে অ্যাড করে দিল, তাদের মূলধন বাড়লো ব্যবসায়। তাহলে জেনারেল রিজার্ভ নামে যে ফান্ড করা ছিল, ওই ফান্ড টোটালি ক্লোজ করে দিল। এই জন্য জেনারেল রিজার্ভ ডেবিট, এই জন্য জেনারেল রিজার্ভ হবে ডেবিট। আর ওদের ক্যাপিটাল বৃদ্ধি পাচ্ছে, এই জন্য ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট। বুঝতে পেরেছো? না স্যার, জেনারেল রিজার্ভ তো ডেবিট ব্যালেন্স না। না, জেনারেল রিজার্ভ ডেবিট ব্যালেন্স কেন? জেনারেল রিজার্ভ সাধারণত ক্রেডিট দিকে বসে। জেনারেল রিজার্ভ সাধারণত ক্রেডিট দিকে বসে, কিন্তু আমি যখন জেনারেল রিজার্ভটাকে ক্লোজ করে দিতে যাব, তখন আমি জেনারেল রিজার্ভ ডেবিট করব। আর জেনারেল রিজার্ভ এটা কি সঞ্চয়? মানে এটাকে বলা হয় হচ্ছে সঞ্চিতি। যেই আচ্ছা আচ্ছা। ফান্ডে, পার্টনার্স ক্যাপিটাল এটা তো ক্রেডিট ব্যালেন্স। হ্যাঁ, যে ফান্ডে, আমি একটু ক্লিয়ার করে বলছি। মনে করো আমি যেটা বলছিলাম, যে অপু বিশ্বাস আর বুবলি যে ব্যবসা করতেছে, তাদের এই ব্যবসায় যে লাভ হয়, মনে করো তাদের প্রতি মাসে 1 লাখ টাকা করে লাভ হয়। তো তারা কি করলো, 1 লাখ টাকা করে যে লাভ হয়, তারা যদি 50-50 পার্টনারশিপ হয়, তাহলে তারা 50,000 50,000 করে টাকা পাবে, লাভের টাকা। তো তারা বললো যে না, আমরা 50,000 50,000 করে নিব না, আমরা 40,000 40,000 করে 80,000 টাকা নিব, আর 20,000 টাকা করে আমরা একটা ফান্ডে জমা রাখবো। প্রতি মাসে 20,000 টাকা করে আমাদের এই ফান্ডে টাকাটা জমা হবে। এখন জমা হতে 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 1 লাখ টাকা জমা হয়ে গেছে। তাহলে ওই 1 লাখ টাকা কে পাবে? ওই 1 লাখ টাকার মালিক কে? তারা দুইজন। তারা দুইজন। দুইজন। তাহলে যখন সাকিব খান নতুন করে ব্যবসায় আসবে, এখন ওরা তো দুইজন বলবে যে সাকিব খান যেহেতু নতুন করে আসতেছে, তাহলে আমাদের জমানো টাকা কি সাকিব খানকে দিব? আমরা যে কষ্ট করে প্রতি মাসে মাসে 20,000 জমাইছি, ওই টাকা কি সাকিব খানকে আমরা দিব? না। দিব। তাহলে ওই টাকা আমরা ভাগ করে নিয়ে নিব।
এখন ভাগ করে কি বাড়ি নিয়ে যাব, নাকি ওই টাকা আবার ব্যবসায় স্যার এটা ইনভেস্ট তো করব? ক্যাপিটালের সাথে যোগ হয়েছে স্যার হ্যাঁ, এখানে। তো যা ওই হুম তো ভাগ করে ওই টাকা কি বাড়ি নিয়ে যাবে, নাকি ওই টাকা আবার ব্যবসায়ের মধ্যেই রেখে দিবে, নতুন করে ইনভেস্ট করবে? নতুন করে বাড়ি ইনভেস্ট নিয়ে গেলে তো করবে। ক্যাশ ক্রেডিট হইতো। বাড়ি নিয়ে গেলে ক্যাশ আসতো। এখন ওরা ওই জেনারেল রিজার্ভটাকে পুরোপুরি শেষ করে দিয়ে ওই টাকা তাদের ব্যবসায় ক্যাপিটাল নামে এন্ট্রি করে দিয়েছে, তাদের মূলধন বাড়াইছে। তাইলে এই জন্য জেনারেল রিজার্ভটা ডেবিট করে দিয়েছে, আর ওল্ড পার্টনার্স ক্যাপিটালটা ক্রেডিট করেছে, তাদের মূলধন বৃদ্ধি দেখাইছে। স্যার, স্যার এখানে রিজার্ভটা কমে গেছে বোঝাচ্ছে তাই না? রিজার্ভ কমে গেছে, রিজার্ভ কমে গেছে, এই জন্য রিজার্ভ ডেবিট হয়েছে, যে জেনারেল রিজার্ভটা তারা শেষ করে দিতে যাচ্ছে, এই জন্য জেনারেল রিজার্ভটাকে ডেবিট করে দিয়েছে, যে এটা কমে যাচ্ছে। আর পার্টনার্সদের ক্যাপিটাল বৃদ্ধি পাচ্ছে, ওল্ড পার্টনার্সদের। ঠিক আছে, মুখস্থ করে ফেলতে হবে। বেশি না, 6টা যাবে, তা 7 নাম্বারটা পরে। এই 6টা যাবে তা মুখস্থ করতে হবে। একটা হচ্ছে সম্পদ বৃদ্ধি পাইলে কি হয়, সম্পদ কমে গেলে কি হয়, দায় বৃদ্ধি পাইলে কি হয়, দায় কমে গেলে কি হয়, নতুন পার্টনার সে যদি ব্যবসায় মূলধন নিয়ে আসে তাহলে কি হবে, আর জেনারেল রিজার্ভের যাবে। যতটুকু দেখাইছে অতটুকু। আর গুডউইল এখানে লাস্টে একটা ওল্ড পার্সোনাল ক্যাপিটাল ডেবিট। লাস্টেরটা হচ্ছে যে ওল্ড পার্টনার্সদের টাকা যদি আমি ইনকাম স্টেটমেন্ট, মানে এটা এখন আপাতত দরকার নেই, এটা অন্য জায়গায় কাজে আসবে, এটা এটা বুঝাইতে গেলে আবার এগুলা আগের গুলা গুলিয়ে ফেলবে, এই জন্য এটা আপাতত দরকার নেই, যখন আজ দরকার হবে আমি আবার শিখাই দিব। এখন আপাতত দরকার নেই। আবার 7 নম্বরে যে গুডউইল আছে, এটাও তুমি, তোমার মাথা নষ্ট হয়ে যাবে গুডউইলটা শিখতে গেলে। গুডউইলটা এখান থেকে না বুঝে আমি অন্যভাবে বুঝাবো, কারণ এই চ্যাপ্টারে গুডউইলটাই হচ্ছে মেন। এই গুডউইল নিয়েই যত কাহিনী। এই গুডউইলই তোমার, মানে অঙ্ক যে পারে এই গুডউইলের কারণে পারে, আবার অঙ্ক যে পারে না এই গুডউইলের কারণে মার্কস জিরো চলে আসে। তো এইটা হচ্ছে এই চ্যাপ্টারের মেইন জিনিস। এখানে গুডউইল হিসাব করতে গেলে, গুডউইল মানে তো আমরা জানি সুনাম, একটা ব্যবসায়ের সুনাম, এটা কিন্তু একটা সম্পদ, অ্যাসেট। নতুন যে সাকিব খান ব্যবসায় আসতেছে, তাহলে সে কি পরিমাণ সুনাম নিয়ে আসতেছে, মানে তার আসার কারণে তোমার ব্যবসা কি পরিমাণ লাভ হবে, এই জিনিসটা। তো এইটা কিভাবে করতে হয়, 3টা মেথড আছে এই গুডউইল হিসাব করার। 3টা মেথড আছে, একটাকে বলে প্রিমিয়াম মেথড, একটাকে বলে প্রিমিয়াম মেথড, আর একটাকে বলে, এখানে তো রিটেন অফ লেখা আছে, আর একটাকে বলে হচ্ছে রিভ্যালুয়েশন মেথড। একটাকে বলে প্রিমিয়াম মেথড, রিভ্যালুয়েশন মেথড, আর একটা হচ্ছে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন। এখানে 3টা মেথড আছে, একটা হচ্ছে প্রিমিয়াম মেথড, একটা রিটেন অফ মেথড, আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাডজাস্টেড মেথড। 3টা মেথড একই জিনিস, এক এক বইয়ে এক এক নাম দেওয়া আছে। যাই হোক, জিনিস একই। প্রিমিয়াম মেথড, রিটেন অফ মেথড, ক্যাপিটাল অ্যাডজাস্টেড মেথড। এখন এইখানে আরো কিছু লেখা আছে। প্রিমিয়াম মেথডে গুডউইল থাকলে স্যাক্রিফাইস রেশিও নির্ণয় করতে হয়, এটা নিউ রেশিও, নিউ রেশিও মাথার উপর দিয়ে চলে যাবে এগুলো এখন বুঝতে গেলে। তাহলে এই গুডউইলের পুরো কাহিনী নিয়ে আমি একটা ফরম্যাট দিয়েছি, একটু নিচে গেলেই পাবা। এই যে ট্রিটমেন্ট অফ গুডউইল, গুডউইল চেনার উপায়। গুডউইল মানে আমরা এতটুকু জানি যে ভাইয়া গুডউইল মানে সুনাম, কিন্তু সুনামের যে কত কাহিনী আছে এই জিনিসটা এখন আমাদের শিখতে হবে। এই সুনাম নিয়েই যত কাহিনী। তাহলে এই ট্রিটমেন্ট অফ গুডউইল, এই ছক তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। একটা রিভ্যালুয়েশন মেথডে, রিভ্যালুড মেথড, একটা প্রিমিয়াম মেথড, আর একটা রিটেন অফ মেথড। এই যে 3টা মেথডের যে গুডউইল, এই 3টা মেথডের অঙ্কে কি দেওয়া থাকলে আমি চিনবো যে এটা কোন মেথড। অঙ্কের মধ্যে কি দেওয়া থাকলে আমি বুঝতে পারবো যে এটা কোন মেথড। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে 2 নাম্বারটা হচ্ছে প্রিমিয়াম মেথড। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি বুঝবো কি করে যে এই গুডউইলটা প্রিমিয়াম মেথডে? তাহলে এইটা বোঝার সিস্টেম আছে। যদি নতুন যে অংশীদার অর্থাৎ সাকিব খান, সাকিব খান যদি কোনো সম্পদ নিয়ে আসে, কোনো সুনাম বাবদ যদি কোনো সম্পদ নিয়ে আসে, তাহলে এটাকে বলে প্রিমিয়াম মেথড। যদি কোনো সম্পদ সে সাথে করে নিয়ে আসে সুনাম বাবদ, তাহলে এটাকে বলে প্রিমিয়াম মেথড। আর রিভ্যালুয়েশন, রিভ্যালুড মেথড কোনটা? যদি কোনো সুনাম বাবদ সম্পদ নিয়ে না আসে, যদি সুনাম বাবদ কোনো সম্পদ নিয়ে না আসে তাহলে এটা রিভ্যালুড মেথড।
তাহলে এগুলা আস্তে আস্তে আমরা শিখবো, একবারে তোমার মনে থাকবে না। কিন্তু প্রথম অবস্থায় যে জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, এই তিনটার জাবেদা, এই গুডউইলের জাবেদা তোমাকে একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। যেমন প্রথমটা হচ্ছে রিভ্যালুড মেথড। তো এই রিভ্যালুড মেথড চেনার উপায় কি? অঙ্কের মধ্যে রিভ্যালুড ওয়ার্ডটা থাকতে পারে, অথবা রিভ্যালুয়েশন থাকতে পারে, একই ওয়ার্ড, রিভ্যালুড, রিভ্যালুয়েশন, অথবা ডিটারমাইন, অথবা ইনক্রিজ। এই ওয়ার্ডগুলো অঙ্কের মধ্যে যদি থাকে, আমরা বুঝবো এটা রিভ্যালুয়েট মেথড। এখন তুমি যদি এই ওয়ার্ডগুলো মুখস্থ না করো, তাহলে তো চিনতে পারবা না। তাহলে তোমাকে আগে ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে। এখন আমরা চিনলাম যে ভাইয়া এটা রিভ্যালুড মেথড। রিভ্যালুয়েট মেথড কোনটা? যে নতুন অংশীদার সুনাম বাবদ কোনো সম্পদ নিয়ে আসে নাই। তাহলে এটা জাবেদা কি হবে? গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্রেডিট। গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্রেডিট। যদি সে সম্পদ নিয়ে আসে, তাহলে সেটা প্রিমিয়াম মেথড। তাহলে প্রিমিয়াম মেথড চিনবো কি করে? অঙ্কের মধ্যে পে কথাটা বলা থাকবে, পেমেন্ট, অথবা পেইড, অথবা ব্রিং, অথবা পারচেস। পে, পেমেন্ট, পেইড, ব্রিং, পারচেস, এই ওয়ার্ডগুলো থাকলে বুঝবো এটা প্রিমিয়াম মেথড। না? এখন বলো যে ভাইয়া প্রত্যেকটার মধ্যে তো পি আছে, তাহলে এই যে পি দেখে চিনবো? বিষয়টা আসলে ওইরকম না। ওয়ার্ডগুলো একটু মুখস্থ করবা, ঘটনাক্রমে মিলে গেছে সব পি। তাহলে পে, পেমেন্ট, পেইড, পারচেস, ব্রিং, এগুলো থাকলে আমরা বুঝবো এটা প্রিমিয়াম মেথড। প্রিমিয়াম মেথডে এবার দুইটা জাবেদা হয়। একটা হচ্ছে ক্যাশ ডেবিট। আমি বললাম না যে প্রিমিয়াম মেথডে সেই সুনাম বাবদ সম্পদ নিয়ে আসতেছে, এই জন্য ক্যাশ ডেবিট। আর প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। ক্যাশ ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। আর সেকেন্ড জাবেদা হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্রেডিট। তাহলে প্রিমিয়াম মেথডে গুডউইলে দুইটা জাবেদা হয়। এবার আসো রিটার্ন আপ মেথড। রিটার্ন আপ মেথডে কিভাবে বুঝবো? রিটার্ন আপ কথাটা লেখা থাকতে পারে, অথবা ভ্যানিশ, অথবা ব্যাক, অথবা নট টু বি শোন ইন দ্য ব্যালেন্স। নট টু বি শোন ইন দ্য ব্যালেন্স, তার মানে এখানে সুনাম মূল্যায়ন করার পরে সুনাম ভ্যানিশ করে দেওয়া হয়। সুনাম নামে কোনো জিনিস এখানে রাখা হবে না। আমি যেমন প্রিমিয়াম মেথডে বললাম যে নতুন যে অংশীদার অর্থাৎ সাকিব খান, সে যদি নতুন ব্যবসা শুরু করার সময় সে যদি কোনো সুনাম বাবদ যদি কোনো অর্থ নিয়ে আসে। আর আর হচ্ছে রিভ্যালুড মেথডে কি বললাম? যে সুনাম বাবদ কোনো অর্থ নিয়ে আসে নাই। আর এটা বললাম সুনাম, সুনাম মূল্যায়ন করা হবে না, সুনাম ভ্যানিশ করে দিয়েছে। এখানেও দুইটা জাবেদা হবে, একটা হচ্ছে গুডউইল ডেবিট, ওল্ড পার্টনার্স ক্রেডিট। আর নিচেরটা হচ্ছে যে অল পার্টনার্স ডেবিট, গুডউইল ক্রেডিট। তাহলে এই যে তিনটার যে জাবেদা, চেনার উপায় আর জাবেদা কি, একদম মুখস্থ করে ফেলতে হবে। চেনার উপায় আর জাবেদা কি। স্যার এখানে 2 নম্বর প্রিমিয়াম মেথড, এখানে প্রিমিয়াম ফর গুড ওয়েল একবার ক্রেডিট করছে একবার ডেবিট করছে, এটা তো ভ্যানিশ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই জন্য এখানে লিখেছি ব্যালেন্স শিটে আসবে না, কারণ এটা ভ্যানিশ হয়ে গেছে। আবার এটাও সেম, এটাও সেম, গুডউইল একবার ডেবিট করেছি, গুডউইল একবার ক্রেডিট করেছি, এটাও ব্যালেন্স শিটে আসবে না। একবার ডেবিট, একবার একবার ক্রেডিট করে দিলে ব্যালেন্স শিটে আসে না। কিন্তু এইটা ব্যালেন্স শিটে আসবে, কারণ এটা ভ্যানিশ করা হয় নাই। তো এটা কেমনে ভ্যানিশ হবে? এখানে ধরো কেউ একটা, শোনো, এখানে বিজনেসের ক্যাশ, টাকা টাকা দিয়া ঢুকলো। আচ্ছা বলছি, এখানে ক্যাশ ডেবিট আর প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। ঠিক পরের জাবেদায় প্রিমিয়াম ফর গুডউইলটারে ডেবিট করেছি, ওল্ড পার্টনার্স ক্রেডিট করেছি। তার মানে এই দুইটা ডেবিট ক্রেডিট যদি আমি ভ্যানিশ করে দিই, আলটিমেটলি জাবেদা থাকতেছে ক্যাশ ডেবিট আর ওল্ড পার্টনার্স ক্রেডিট। এটা থাকতেছে না জাবেদা? জি স্যার, এই কিন্তু দুটো ভ্যানিশ হয়ে সমস্যা গেলে, হইলো এখানে, স্যার এখানে গুডউইলটা আসলো কই থেকে? গুডউইলটা আসলো কোথা থেকে? স্যার এখানে তো এক্সিস্টে করে। না, ওই যে বললাম যে নতুন পার্টনার আসার সময়, নতুন পার্টনার আসার সময় যে সম্পদ নিয়ে আসে, তো সুনাম বাবদই তো সম্পদ নিয়ে আসে সে। নতুন পার্টনার, নতুন পার্টনার তো সুনাম দিয়েই সম্পদ হিসাব করে। যে সাকিব খান যখন ব্যবসায় আসবে, সাকিব খান বলবে আমি তোমার টাকা দিব কি, আমি যে আসছি এতেই তো তোমার ব্যবসার সুনাম বেড়ে গেছে, এটা তো তোমার ব্যবসার ভ্যালু বেড়ে গেছে। প্রতিটা ব্যবসায়ের একটা মূল্যায়ন আছে না? যে ধরো আমি যদি এখন বসুন্ধরা গ্রুপের কথা বলি, তাহলে মনে করো যে 10,000 কোটি টাকার সম্পদ আছে, তার 10,000 কোটি টাকা। তা মনে করো যে অপু বুবলি ব্যবসা করতেছে, তাদের হয়তো বা 1,000 কোটি টাকার সম্পদ আছে। তাহলে সাকিব খান যখন তার ব্যবসায় ঢুকবে, তখন সম্পদের ভ্যালুয়েশন আরো বেড়ে যাবে না? তো সম্পত্তিতে, সম্পদের তো একটা ভ্যালু আছে। তো সাকিব খান যখনই ব্যবসায় আসতেছে, ব্যবসায়ের গুডউইল বেড়ে যাচ্ছে, ব্যবসায়ের
গুডউইল বাবদ অর্থ বেড়ে যাচ্ছে। তাহলে এখানে যে কাজটা করতে হবে যে স্যার এখানে রিভ্যালুয়েট মেথডে বোঝা যায় যে এখানে গুডউইল আসছে, নতুন কেউ জয়েন করাতে এখানে গুডউইল বাড়ছে, এই জন্য গুডউইল ডেবিট হয়েছে। কিন্তু প্রিমিয়াম মেথডে এখানে গুডউইল গুডউইল কিন্তু আসে নাই। কেন গুডউইল আসে নাই? তার শুরুতেই গুডউইল ক্রেডিট করে দিচ্ছে। হ্যাঁ, আমরা ক্যাশ ডেবিট, ওই যে আমরা ক্যাশ ডেবিট করেছি না, আমরা সুনামটাকে ক্রেডিট করে দিয়ে ক্যাশটাকে ডেবিট করেছি। ক্যাশ ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। সুনাম তো শুরুতে, আগে যদি গুডউইল না থাকে তাহলে ক্রেডিট করবে কই থেকে? ডেবিট ব্যালেন্স থাকতে হতো। আমাদের ব্যবসায়, আমাদের ব্যবসায় কেউ যদি আচ্ছা তুমি এইটা বলো যে আমরা যদি কোনো সুনামের মূল্যায়ন করে থাকি, নগদ টাকায় যদি আমরা কোনো সুনাম মূল্যায়ন করি, তাহলে সেক্ষেত্রে আমার ব্যবসায় ক্যাশ বাড়তেছে, আমরা ক্যাশটাকে ডেবিট করেছি। আর কোন মাধ্যমে বাড়তেছে? সুনামের মাধ্যমে, আমরা সুনামটাকে ক্রেডিট করে দিছি। আমরা ক্যাশ ডেবিট করেছি, সুনামের মাধ্যমে বাড়তেছে, সুনামটাকে ক্রেডিট করে দিয়েছে। ভাই একটা প্রশ্ন করি। বলো। আপনি বলছেন যে নতুন যে আসবে সে সুনাম নিয়ে আসবে, কিন্তু যারা পূর্ণ অংশীদার ছিল তারাও তো একটা ব্যবসা করে ব্যবসার সাথে সুনাম অর্জন তাদের করছে না? তো সেই সুনামটা এখন নতুন অংশীদারটা যদি মানে সে নেয়, সেক্ষেত্রে তার এক্ষেত্রে কি দিতে হবে? আচ্ছা, এইখানে যেমন প্রথম জাবেদায় নতুন অংশীদার কোনো কিছু নিয়ে আসে নাই, সুনাম বাবদ কোনো অর্থ নিয়ে আসে নাই। তাহলে এই গুডউইলটা ওল্ড পার্টনার্সদের মধ্যে আমরা আমরা হচ্ছে যে মূল্যায়ন করেছি, আমরা ভ্যালুয়েশন করেছি ওল্ড পার্টনার্সদের মধ্যে। কারণ রিভ্যালুড মেথডে নতুন অংশীদার কোনো সুনাম বাবদ কোনো অর্থ নিয়ে আসে নাই। কিন্তু প্রিমিয়াম মেথডে গুডউইল বাবদ অর্থ নিয়ে আসে নতুন অংশীদার। তাহলে এখানে আমরা ক্যাশ ডেবিট করেছি আর প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট করেছি, এবং ওই প্রিমিয়াম ফর গুডউইলটা পরবর্তী আর একটা জাবেদা দিয়ে ওল্ড পার্টনার্সদের মধ্যে আমরা মূল্যায়ন করে দিয়েছি। আচ্ছা, এটা আমরা জাবেদায় গেলে আর একটু ক্লিয়ার হব। তার এখানে ওল্ড পার্টনারটা একটু বুঝতেছি না, ওল্ড পার্টনারটা কিভাবে কি? ওল্ড পার্টনার আগে যে দুজন ছিল তাদের মধ্যে মূল্যায়ন করছি। এখন নতুন অংশীদার যদি গুডউইল বাবদ কোনো অর্থ না নিয়ে আসে, গুডউইল বাবদ যদি কোনো অর্থ না বাড়ে, স্যার তাহলে আমরা পুরনো যে পার্টনার তাদের মধ্যে গুডউইলটা মূল্যায়ন করে দিচ্ছি। এটা অঙ্কে যখন যাব তখন অঙ্কের অ্যামাউন্ট দেখলে তখন আর একটু ক্লিয়ার হবে, শুধু জাবেদার ফরম্যাট দেখে তো আর ক্লিয়ার হওয়া যাবে না সবকিছু। এখানে তোমাকে যে কাজটা করতে হবে, চেনার উপায় আর জাবেদাটা তোমাকে মুখস্থ করতে হবে। দেন আমরা যখন একটা অঙ্কের মধ্যে অঙ্কের অ্যামাউন্ট সহ কে কত টাকা নিয়ে আসছে কিভাবে মূল্যায়ন করতেছি, তখন আমরা এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাব যে হ্যাঁ আসলে কি ঘটছে। প্র্যাকটিক্যালে না গেলে শুধু থিওরিটিক্যাল দিয়ে আমাদের আসলে অঙ্ক হবে না। আমরা অঙ্কের মধ্যে গেলে তখন এই জিনিসটা ক্লিয়ার হবে যে কোনটা ডেবিট হচ্ছে কোনটা কেন ক্রেডিট করছি, তখন আর একটু স্যার, ক্লিয়ার। আপাতত তোমার কাজ হচ্ছে চেনার উপায় আর জাবেদার ফরম্যাট একদম মুখস্থ করে ফেলা। এরপর আমরা প্র্যাকটিক্যালে গেলে তখন জাবেদাটা আমরা কেন দিচ্ছি, কোনটা কেন ডেবিট হচ্ছে কেন ক্রেডিট হচ্ছে, তখন তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার এখানে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট মেথড নামে একটা নাম আছে, তো এটার জন্য কি আবার আলাদা কোনো মানে চেনার উপায় বা জাবেদা করতে হবে নাকি না, এইখানে? না, এই আচ্ছা। তিনটাই, ঠিক আছে, এই তিনটা মেথডই আমাদেরকে শিখতে হবে। ওই যে ক্যাপিটাল অ্যাডজাস্টেড আর এই যে রিভ্যালুড মেথড একই জিনিস, ঠিক আছে। তাহলে তোমার আগে থেকে বাসায় যে কাজটা করতে হবে, তোমার এই জার্নালগুলো, সম্পদ বৃদ্ধি পেলে কি হবে, হ্রাস পেলে কি হবে, দায় বৃদ্ধি পেলে হ্রাস পেলে, নতুন অংশীদার মূলধন নিয়ে আসলে সেটা কি হবে, আর গুডউইলের যে জাবেদার ফরম্যাটটা, এই জাবেদার ফরম্যাটগুলো সব মুখস্থ হয়ে গেলে আমরা অঙ্ক শুরু করতে পারবো, অ্যাডমিশনের অঙ্কগুলো। এখানে অ্যাডমিশনে এই পুরো শীটটা অ্যাডমিশন রিলেটেড অঙ্ক। প্রথমে ছোট অঙ্ক দিয়ে শুরু করা হয়েছে, কিছু ছোট অঙ্ক দিয়ে, তারপর আস্তে আস্তে বড় অঙ্কের দিকে গেছি আমরা আস্তে আস্তে। শিটটা আজকে দিয়ে দিন। হ্যাঁ, এটা দিয়ে দিব। এটা এটা ফরম্যাট গুলো, জাবেদার ফরম্যাট গুলো খাতায় নোট করে এগুলো একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে। অ্যাডমিশন এবং রিটায়ারমেন্টের শীট কিন্তু আলাদা, হ্যাঁ। এই শীটের মধ্যে কিন্তু রিটায়ারমেন্ট দেওয়া নেই, রিটায়ারমেন্টের জন্য আলাদা শীট রেডি করেছি। এটা শুধু অ্যাডমিশনের জন্য। এখানে অঙ্ক দিয়েছি হলো মোট
18টা। 18টা অঙ্ক দেওয়া আছে। 18টা অঙ্ক করলে ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন চলে আসবে। এই জন্য একটু মুখস্থ করে ফেলতে হবে এটা। প্রথম দিনের কাজ হচ্ছে তোমরা জাবেদার যে ফরম্যাটটা দিলাম মুখস্থ করে ফেলবা একদম। আর এই যে সংজ্ঞা টঙ্গাগুলো আছে এগুলো একটু মুখস্থ করবা। দেন যখন আমরা অঙ্কে চলে যাব, নেক্সট দিন প্র্যাকটিক্যালি যখন অঙ্ক করাবো, তখন এটা কেন ডেবিট হলো কেন ক্রেডিট হলো এই বিষয়গুলো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত নেক্সট ক্লাসে শুরুতে আমি জাবেদার ফরম্যাটগুলো একটু জিজ্ঞাসা করব যে তুমি আসলে মুখস্থ করেছো কিনা। এবং গুডউইলটা মাস্ট, গুডউইলের ফরম্যাটটা মাস্ট লাগবেই। তারপরে ডেবিট ক্রেডিট কেন হলো সেটা আমি অঙ্কের মধ্যে তোমাদেরকে বুঝাই দিব যে কেন ডেবিট ক্রেডিট হচ্ছে কখন। ঠিক আছে? তাহলে আজকের মতো আমরা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। ভাইয়া, ফরম্যাটগুলো একটু পড়ে রেখো। হ্যাঁ বলো। হ্যাঁ, পিডিএফ ফাইল যে ডাউনলোড হচ্ছে না, এটার সলিউশন কি? এটা কি করব এখন? ডাউনলোড হচ্ছে না, এটা তোমার ফোনে হয়তো পিডিএফ ওপেন করার জন্য কোনো অ্যাপস। মেন ফেসবুক, মেন ফেসবুকে যেতে আচ্ছা হবে, ভাইয়া, ফেসবুক লাইটে হয় না। মেসেঞ্জারে একজন দিয়েছিল, কিন্তু আমার ফোনে সাপোর্টই করতেছে না। হ্যাঁ, এটা ফোনের কারণে অনেক সময় প্রবলেমটা হয়। এখন তোমার ওই ইয়ে করতে হবে। এটা হচ্ছে যে ডাউনলোড করেছে তার থেকে হুম একটু হুম। নিয়ে নাও। আচ্ছা, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে নিলে তাহলে তো ওপেন হবে। যে কোনো একজনের থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে নাও তাহলে ওপেন হয়ে যাবে। নর্মালি দেখা যাচ্ছে যে ভাইয়া, হুম হুম। ম্যাক্সিমামেরই ডাউনলোড হয়, দু একজনের এই প্রবলেমটা হয় অনেক সময়, যে ফোনে ফোনে সেটিংস এর কারণে বা ফোনে পিডিএফ ওপেন করার জন্য অ্যাপস না থাকলে এইটা হয়। হুম হুম। আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করে দিচ্ছি। বাসার কাজ অবশ্যই, যেহেতু এটা তোমার হচ্ছে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, পার্টনারশিপ। এখান থেকে দেখা যাচ্ছে দুইটা অঙ্ক আসে, অ্যাডমিশন থেকে একটা আসে, রিটায়ারমেন্ট থেকে একটা আসে। সো গুরুত্ব দিয়ে করতে হবে। তাহলে প্রথম দিনের যে হোমওয়ার্ক, জার্নালগুলো এবং গুডউইল সুন্দরভাবে একটু মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।